গুড মর্নিং প্রত্যেককে, গুড নুন সরি, গুড নুন প্রত্যেককে। রেসান গেমটা আমরা গিফট করে আগে শেষ করে দিই, হ্যাঁ ভাই। তারপরে আমরা এভারেজের ইয়েটা করে তারপরে আমরা অ্যালিগেশন করব, ঠিক আছে? তিনটে জিনিস একসাথে করবো আজকে। অ্যালিগেশনটা আমরা একটু শিখে নেব, রেসান গেমটা শেষ করে দিই, এন্ড তারপরে আমরা এভারেজটা করব, ঠিক আছে? একদম ছোট্ট ছোট্ট জিনিস আছে, সব করা সাথে করে হয়ে যাবে, কোনো রকম চিন্তার কারণ নেই। রেসান গেমটা আগে আমরা শেষ করব, ছোট্ট একটা চ্যাপ্টার গিফট করে আমরা শেষ করে দিই। এইবার দেখো সাউন্ডটা বেড়ে গেছে, মাইকটা আমি দূরে রেখেছিলাম। ওকে, তাহলে আমরা সুন্দর করে সমস্ত কিছু রেসান গেমের কনসেপ্ট গুলো পড়েছিলাম, তাই তো? এবার চলো আমরা রেসান গেমের বাকি যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলো করব, ঠিক আছে? ওকে, ফার্স্ট আমরা যেটা করব এটা হচ্ছে অসম্ভব ভালো একটা অঙ্ক, আমার খুব পছন্দের একটা অঙ্ক, এবং এই অঙ্কটা একবার শুধু দিয়েছিল এসএসসি তে, তারপরে আর অ্যাজ সাচ এসএসসি তে খুব একটা দেয়নি, কিন্তু এই অঙ্কটা আমার খুব প্রিয় একটা অঙ্ক। রিতম খুব ভালো করে পরীক্ষা দিও ভাই, ভালো পরীক্ষা হবে, তোমরা সবাই ভালো ভালো ছেলে মেয়ে, কোনো রকম চাপ নেই। কিন্তু এখন এডিকিউটি প্যাটার্নে এই অঙ্কটা না আবার দিতে পারে, আমি সেই জন্য লাস্ট 1 বছর এই অঙ্কটা করিয়েছিলাম না, কারণ এই অঙ্কটা এতটাই ভালো এবং অতটাই উচ্চ পদস্থ একটা অঙ্ক, কিন্তু যেহেতু আবার এডিকিউটি চলে এসছে, আমি আবার সেই জন্য এই অঙ্কটা তোমাদের করানোর একটা উদ্যোগ নিয়েছি, ঠিক আছে? চলো আমরা এক এক করে দেখতে শুরু করি। অসম্ভব ভালো অঙ্ক, অসম্ভব সুন্দর অঙ্ক, এবং অসম্ভব সুন্দর করে আমরা বুঝবো, ঠিক আছে ভাই? চলো দেখা যাক। সালমান প্রতিদিন বিকেল 4টে, আচ্ছা যারা রেকর্ডেড ভিডিও দেখছো তাদেরকে আমি বলে নিই, আজকে আমরা 3টে জিনিস করব। আমি রেস এন্ড গেম দিয়ে স্টার্ট করছি, রেস এন্ড গেম দিয়ে আমি স্টার্ট করছি, এরপরে আমরা অ্যালিগেশনের কনসেপ্ট করব, তারপরে আমরা এভারেজ করব, ঠিক আছে? এই 3টে জিনিস আজকে হবে, ঠিক আছে ভাই আমার? চলো দেখো, সালমান প্রতিদিন বিকেল 4টায় স্কুলে পৌঁছায় বাচ্চাদের নিয়ে যেতে। শনিবার স্কুলে বিকেল 3টের বেশি এবং বাচ্চারা বাড়ির দিকে হাঁটা শুরু করে। স্কুল ওভার, আচ্ছা আচ্ছা, অন স্যাটারডে স্কুল ওভার অ্যাট 3 PM, আমি এটা ইংরেজিতেই পড়ি। অন স্যাটারডে স্কুল ওভার অ্যাট 3 PM and children start walking home, ঠিক আছে? Salman made them on their ways return home 20 minutes early. How much time did children work? কি অসাধারণ অঙ্কটা দিয়েছে দেখো, কি অসাধারণ অঙ্ক দিয়েছে ভাই। না ভাই এখন পরীক্ষা চলছে তিয়াশা, অঙ্কটা দেখো কি বলেছে, দেখো অবশ্যই অনিলাভ, কোনো চাপ নেই। সালমান প্রত্যেকদিন 4টের সময় স্কুলে পৌঁছায়, ঠিক আছে? শনিবার দিন একটা গল্প হয়ে গেছে, স্কুল 3টে ছুটি হয়ে গেছে এবং চিলড্রেন বাড়ির দিকে হাঁটতে শুরু করেছে। সালমান তাদের সাথে দেখা করেছে রাস্তায় আস্তে আস্তে, ঠিক আছে? তাহলে আমাকে বলেছে রাস্তায় আস্তে আস্তে তাদের সাথে দেখা করে 20 মিনিট আগে বাড়িতে পৌঁছে গেছে, তাহলে কতক্ষণ বাচ্চাগুলো হেঁটেছে। কি অসম্ভব সুন্দর অঙ্ক, এবং আমরা করব দেখো কতটা সুন্দর ভাবে করব, এটা অনেকটা না একটু রিজনিং টাইপের অঙ্ক, দেখো কতটা ভালোভাবে আমরা অঙ্কটা করব। এই ধরো হোম, এই ধরো স্কুল, সালমান প্রতিদিন 4টের সময় স্কুলে যায়, এটা হচ্ছে সালমানের অভ্যাস প্রতিদিন 4টের সময় স্কুলে যাওয়ার। শনিবার দিন কি হয়েছে, স্কুল 3টে ছুটি হয়ে গেছে, ঠিক আছে? এবার এই যে স্কুল 3টে ছুটি হয়েছে, বাচ্চাগুলো তো এপাশে হাঁটতে শুরু করেছে, এবং সালমান তাদেরকে রাস্তায় মিট করেছে। আমি মনে করলাম এইটা হচ্ছে তাদের মিটিং পয়েন্ট, মিট, এবং 20 মিনিট আগে তারা বাড়ি পৌঁছে গেছে, 20 মিনিট আগে তারা বাড়ি পৌঁছেছে। আমি না এইটাকে একটু ব্রেক করে করার চেষ্টা করি, দেখো তো ভাই আমার, নর্মাল ডেতে কি হতো,
ভালো করে বোঝো কি বলছি, একেবারে বুঝে যাবে, খালি মাথা ঠান্ডা করে শোনো, একবারে বুঝে যাবে। নর্মাল দিনে কি হতো? নর্মাল দিনে সালমান এখান থেকে এখানে আসতো, তারপরে এখান থেকে এখানে আসতো। আমি এইটাকে একটা জিনিস ধরলাম, একটা মিটিং পয়েন্টটাকেও একটা জায়গা ধরলাম। হ্যাঁ, সালমান এখান থেকে এখানে আসতো, তারপরে এখান থেকে এখানে আসতো। যখন এখানে আসতো তখন বাজে হচ্ছে 4টে। বাচ্চাগুলোকে তুলতো, তুলে বাচ্চাদের সাথে এইখান থেকে এইখানে এসে আবার এইখান থেকে এখানে এসে বাড়ি পৌঁছাতো। এটাই তো ছিল আমার গল্প। কি গো ভাই আমার, এটাই তো আমার গল্প। যে আমাদের কি গল্প আসছে, প্রথমে সালমান এখান থেকে এইখানে গিয়ে এখান থেকে এইখানে স্কুলে পৌঁছাতো। স্কুলে কখন পৌঁছাতো? যখন 4টে বাজে। 4টের সময় বাচ্চাদের নিয়ে আবার এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে এসে বাড়ি পৌঁছাতো। এটা ছিল নর্মাল দিন। এবার শনিবার দিন কি হয়েছে? শনিবার দিন সালমানের আর এখান থেকে এইখানে যাওয়ার পর এদিকে যেতে হয়নি। কেন? শনিবার দিন বাচ্চাগুলো এইদিকে হেঁটে আসছিল এবং এইখানে তাদের দেখা হয়েছে। শনিবার দিন এই পয়েন্টে তাদের দেখা হয়েছে। অর্থাৎ সালমান শনিবার দিনকে এইখান থেকে এখানে গেছে, বাচ্চাগুলোর সাথে দেখা করেছে, আবার এইখান থেকে এখানে ফিরে এসছে। না, এটা তো শনিবারের। ভাই আমার বুঝতে পারছি কি বললাম? নর্মাল দিনে ও এখান থেকে এখানে, এখান থেকে এখানে স্কুলে যেত 4টে বাজে, তখন বাচ্চাগুলোকে নিয়ে এখান থেকে এখানে, এখান থেকে এখানে। বাট শনিবার দিন কি হয়েছে? শনিবার দিন তো সালমান এখানে গেছে, বাচ্চাগুলোকে দেখেছে, তারপরে আবার ফিরে এসেছে। তাহলে শনিবার দিন সালমান মাত্র এইটুকু ডিস্টেন্স কভার করেছে না? এবং ও নাকি 20 মিনিট আগে ফিরেছে। 20 মিনিট আগে ফিরেছে। 20 মিনিট আগে ফিরেছে। এবার একটা ছোট্ট কনসেপ্ট ভালো করে বোঝার চেষ্টা করো। একটা জিনিস বোঝো, সালমানকে অন্যদিন এই পুরো রাস্তাটা কভার করতে হয়, রাইট? ফার্স্টে এখান থেকে এখানে যায়, তারপরে এখান থেকে এখানে যায়, তারপরে আবার এখান থেকে এখানে আসে, এখান থেকে এখানে আসে। তাহলে সালমানকে প্রত্যেকদিন এই যে সবুজ পাথটা আমি দিলাম, এই সবুজ পাথটা প্রত্যেকদিন কভার করতে হয় সালমানকে, রাইট? কিন্তু শনিবার দিনকে ওকে এই সবুজ পাথটা আর কভার করতে হয়নি। খুব মাথা ঠান্ডা করে শোনো, একবারে বুঝে যাবে। শনিবার দিনকে ওর এইটা আর কভার করতে হয়নি, তাই না? ও তো এখান থেকে নিয়ে চলে গেছে। এবং যেহেতু এইটুকু কভার করতে হয়নি, সেই জন্য 20 মিনিট আগে পৌঁছেছে না। ওকে যদি আবার পুরোটা কভার করে আবার পুরোটা ফিরতে হতো, তাহলে তো যেরকম সময় আসার সেরকম সময় আসতো। ওকে এখন এইটুকু কভার করতে হয়নি। যেহেতু এইটুকু কভার করতে হয়নি, এই জায়গাটা যেহেতু কভার করতে হয়নি, সেই জন্য 20 মিনিট আগে এসেছে না? তাহলে আমি কি বলতে পারি না যে এই যে পাথটা, এই যে গ্রিন কালারের পাথটা, এই পাথটা সালমান টোটাল 20 মিনিটে কভার করে? এটা কি আমরা বলতে পারি না? এটা তো আমি বলতে পারি। তোমরা বলছো হ্যাঁ স্যার, কারণ এই পুরো পাথটা কভার করতে হয়নি বলে 20 মিনিট আগে এসেছে। তাহলে ধরো আজকে আমি একটা রাস্তা দিয়ে 1 ঘন্টায় যেতাম, আজকে শর্টকাটে এসেছি, আধ ঘন্টায় এসেছি। তাহলে 30 মিনিট কম লেগেছে কেন? নিশ্চয়ই আমার কিছু পরিমাণ পথ কভার করতে হয়নি, সেই জন্য 30 মিনিট কম লেগেছে। অর্থাৎ ওই পথটা যদি কভার করতাম আমার আরো 30 মিনিট এক্সট্রা লাগতো। সেম লজিক, যেহেতু এই দিকটা কভার করতে হয়নি সেই জন্য 20 মিনিট আগে এসেছে, তাহলে এই জিনিসটা নিশ্চয়ই 20 মিনিটে কভার করতো। এবার যেহেতু তাদের স্পিড সমান, ভালো করে বোঝো, যেহেতু তাদের স্পিড সমান, তার মানে এই এক একটা পার্টও কভার করতে কত সময় নিচ্ছে গো? যেহেতু ওদের স্পিড সমান, এই দুটো পার্ট কভার করতে টোটাল নিয়েছে 20 মিনিট। যেহেতু স্পিড সমান, তাহলে এই এক একটা পার্ট কভার করতেও 10 মিনিট করে সময় নিয়েছে না? যে এইখান থেকে গেছে 10 মিনিটে, আবার এখান থেকে এখানে এসছে 10 মিনিটে। ও এক একটা পার্ট 10 মিনিটে কভার করছে না? তোমরা বলছো হ্যাঁ তো স্যার।
তাহলে এবার একটা জিনিস বোঝো, খুব ভালো করে এবার একটা জিনিস বোঝো, সালমানের নর্মাল ডেতে ওর পাথটা কি? সালমানের নর্মাল ডেতে ওর পাথটা হচ্ছে এইখানে, যদি ওরা মিট করে তাহলে নর্মাল ডেতে ওদের পাথটা হচ্ছে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে, দিয়ে এখান থেকে এখানে, আবার এখান থেকে এখানে। এবং আমি দেখছি এইটুকু ডিস্টেন্স কভার করে সালমান 10 মিনিটে। এবং আমাকে বলা আছে সালমান 4টের সময় নাকি স্কুলে পৌঁছায়। তার মানে একটা জিনিস বোঝো তো, ও তো সেই দিনও এমন সময় বেরিয়েছিল, শনিবার দিনকেও তো এমন সময় বেরিয়েছিল যাতে 4টের সময় স্কুলে পৌঁছায়। শনিবার দিনও ও তো এমন সময় বেরিয়েছিল যে ও 4টের সময় স্কুলে পৌঁছাবে। তার মানে যখন সালমান এই পয়েন্টে অলরেডি আছে, যখন সালমান এই পয়েন্টে অলরেডি আছে, ওর স্কুলে পৌঁছাতে আর 10 মিনিট বাকি না? ওর স্কুলে পৌঁছাতে আর 10 মিনিট বাকি না? তুমি বলছো হ্যাঁ স্যার, ওর তো স্কুলে পৌঁছাতে আর 10 মিনিট বাকি। তার মানে এই পয়েন্ট থেকে এইটুকু যেতে যদি ওর 10 মিনিট টাইম লাগে, যখন সালমান এই পয়েন্টে আছে তখনকার টাইম কত? এইখান থেকে এইখানে যেতে 10 মিনিট লাগে। এবং 10 মিনিট পর কটা বাজবে? 4টে বাজবে। তাহলে যখন সালমান এখানে আছে তখন নিশ্চয়ই 3:50। এটাই তো ওর অভ্যাস। যখন সালমান এই পয়েন্টে আছে তখন টাইম কটা? 3:50। তার মানে প্রত্যেকদিন 3:50 সালমান এই পয়েন্টটায় পৌঁছায়। প্রত্যেকদিন 3:50 সালমান এই পয়েন্টটায় পৌঁছায় যেখানে তারা মিট করেছে। এবার দেখো, শনিবার দিনকে স্কুল ছুটি হয়েছে 3টের সময়, ওরা দেখা করেছে এই পয়েন্টে, তখন বাজে 3:50। তার মানে বাচ্চাগুলো কতক্ষণ সময় ধরে হেঁটেছে গো? 3টের সময় চালু হয়েছে, 3:50 দেখা করেছে, 50 মিনিট হেঁটেছে। কতক্ষণ হেঁটেছে? 50 মিনিট হেঁটেছে। ঠিক আছে, অসম্ভব সুন্দর একটা অঙ্ক, অসম্ভব ভালো একটা অঙ্ক। এবং দেখো আমরা কতটা ভালোভাবে সেটাকে করলাম। ঠিক আছে, দেখো সালমান এইখানে যখন আসে আর 10 মিনিট পর স্কুলে পৌঁছাবে, সলমান এখনো এমন সময় টার্গেট করে এসেছিল যাতে 4টের সময় স্কুলে পৌঁছায়। তাহলে এখানে এসে দেখছে 10 মিনিট পর স্কুলে পৌঁছাবে, অর্থাৎ 4টে বাজবে। তাহলে এখানে যখন আছে তখন কটা বাজে? 3:50। এবার বাচ্চাগুলো তো 3টের সময় হাঁটা শুরু করেছে এবং এখানে এসে মিট করেছে। যখন এখানে মিট করেছে তখন বাজে 3:50। তাহলে 3টের থেকে 3:50 কতক্ষণ হেঁটেছে? 50 মিনিট হেঁটেছে। ঠিক আছে, সিজিএল নিমাই। ওকে, নেক্সট। এটা আমরা আগের দিন করে নিয়েছি। মাঙ্কি ক্লাইম্বিং আর করতে হবে না, আর আসে না এখন। উভয়ের দৈর্ঘ্য খুঁজুন 3 মিনিট 40 সেকেন্ড। এটা তোমাদের এখন আর দরকার নেই। এই এত টাইম ফাস্টার, এই এত টাইম ফাস্টার। আচ্ছা আচ্ছা, এটা আমরা করে নিয়েছি, এটা আমরা করে নিয়েছি, ববি লেইন করে নিয়েছি। এটা হোমওয়ার্ক ছিল, 600 মিটার চলে গেল। এটা আমাদের রামশ্যাম, এটা হয়ে গেছে। 100 মিটার, এটা আমরা আগের দিন করলাম না? এই 100 মিটার দৌড়ে 15 মিটারের শুরু দেয়, এটা আমরা আগের দিন করলাম না? এটা আগের দিন করলাম তো। ওকে চলো, ঠিক আছে, এটা হয়ে গেছে। উভয় একই সময় রেস শেষ করে, রেসের দৈর্ঘ্য খুঁজে বার করুন। চলো এটা করে দিই তাহলে হয়ে যায়, এটা করে দিই তাহলে হয়ে যায়। এ ইজ
1 হোল 2/3 টাইমস ফাস্টার দেন বি, তার মানে এদের দুজনার রেশিও কত গেল? স্পিড রেশিও 2-1-3, 1.2-3 মানে কি গো? 5-3। তার মানে এত টাইমস ফাস্টার দেন বি, তার মানে বি যদি 3 হয়, এ হচ্ছে 5, এটা হচ্ছে ওদের স্পিড রেশিও। এ গিভস 60 মিটার স্টার্ট টু বি, এ গিভস 60 মিটার স্টার্ট টু বি। তার মানে দেখো, এ যখন স্টার্টিং পয়েন্টে, বি তখন 60 মিটার এগিয়ে, ঠিক আছে? দুজনই সেম টাইমে রেস ফিনিশ করেছে, অর্থাৎ এ এই ডিস্টেন্সটা যে সময়ে গেছে, বিও এই ডিস্টেন্সটা সেই সময়ে গেছে। এ এই ডিস্টেন্সটা যে সময়ে গেছে, বিও এই ডিস্টেন্সটা সেই সময়ে গেছে। আমাকে একটা কথা বলো, টাইম যদি ফিক্স হয় তাহলে স্পিড রেশিওটাই আমার ডিস্টেন্স রেশিওর সাথে সমান হয় না? কি গো, টাইম যদি ফিক্সড হয় তাহলে স্পিড রেশিওটা আমার ডিস্টেন্স রেশিওর সাথে সমান হয় না? একই সময়ে গেছে তো, দেখো কোন কনসেপ্ট কোথায় লাগছে। এই জন্য আমি এতটা কনসেপ্ট ধরে ধরে সুন্দর করে পড়াই, রাইট? তাহলে টাইম ফিক্স হলে তো আমার এখানে চলে আসছে একই সময়ে, অর্থাৎ স্পিড আর ডিস্টেন্স পরস্পর সমান। তাহলে স্পিড আর ডিস্টেন্স যদি পরস্পর সমান হয়, দেখো এ কভার করেছে 5 ইউনিট, বি কভার করেছে 3 ইউনিট, তাহলে এ বি এর থেকে কতটা ডিস্টেন্স এক্সট্রা কভার করেছে? 2 ইউনিট ডিস্টেন্স এক্সট্রা কভার করেছে। দেখো সেম জিনিস, এ কভার করেছে এই পুরোটা, বি কভার করেছে এই পুরোটা। এ কতটা ডিস্টেন্স এক্সট্রা কভার করেছে? 60 মিটার এক্সট্রা কভার করেছে। তাহলে 2 ইউনিটের ভ্যালু হচ্ছে 60, 1 ইউনিটের ভ্যালু হচ্ছে 30। তাহলে আমাকে বলেছে রেসের পুরো লেন্থটা কত? পুরো লেন্থটা কে কভার করেছে? এ কভার করেছে, অর্থাৎ 5 এর ভ্যালু কত? 30 × 5 150। তোমাদের যদি মনে হয় স্যার আমি এ দিয়ে করব না বি দিয়ে করব, করো। বি এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 3 ইউনিট, 1 এর ভ্যালু যদি 30 হয়, 3 এর ভ্যালু হচ্ছে 90, তার মানে বি কভার করেছে হচ্ছে 90। তাহলে পুরো রেসের ট্র্যাকটা কত? বি তো 60 মিটার এগিয়ে ছিল, তাহলে 90 মিটার কভার করেছে, 60 মিটার এগিয়ে ছিল, তাহলে পুরো রেসের ট্র্যাক হচ্ছে 150। যেটা ইচ্ছা করো, ঠিক আছে? রেস অ্যান্ড গেমের আমাদের এই টাইপ গুলো থেকেই মেনলি কোশ্চেন আসবে এবং আমরা করে ফেলতে পারবো। ইশিকা, আশা করি এবার তোমার যে অঙ্কটা ছিল তুমি করতে পারবে, ওভারটেকের অঙ্ক। ওভারটেকের অঙ্ক, ওকে। এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজ, এবার আমরা যেটা করব সেটা হচ্ছে অ্যাভারেজ। অ্যাভারেজের যে কয়েকটা বাকি আছে আমরা একটু সেট সেট করে নিই, ঠিক আছে? চলো, এটা আমাদের হয়ে গেছে। আগে যেগুলো হয়ে গেছে সেগুলো আগে বাদ দিই, এতগুলো অঙ্ক দেখেই আমার শরীর খারাপ করছে। অনেকগুলো অঙ্ক হয়ে গেছে আমাদের। 5টি ক্রমাগত জোড় সংখ্যা, 3টি ক্রমাগত বিজোড় সংখ্যা ABCDE, 5টি বিজোড় সংখ্যার গড় এত আলাদা আলাদা সংখ্যা। আচ্ছা, ফার্স্ট আমরা যে কনসেপ্টটা করব সেটা হচ্ছে এই কনসেপ্টটা। দেখো, আমাকে বলেছে অ্যাভারেজ অফ 1088টা রিয়েল নাম্বারের গড় হচ্ছে 0। আমি ফার্স্টে এটা কনসেপ্ট দিয়ে করাচ্ছি, তারপরে আমি নর্মাল করছি, ঠিক আছে? ধরো আমি বললাম 4টে সংখ্যার গড় হচ্ছে 0। 4টে সংখ্যার অ্যাভারেজ হচ্ছে 0। আমাকে একটা কথা বলো তো, আমার যদি 4টে সংখ্যা ABCD হয়, তাহলে এর অ্যাভারেজ মানে কি? A + B + C + D ডিভাইডেড বাই 4, সেটার অ্যাভারেজ তো আমার 0, তাই তো? অ্যাভারেজ মানে এটার অ্যাভারেজ আমার 0 চলে গেল। তাহলে A + B + C + D এটার সাম আমার কত চলে গেল? 0। A + B + C + D এটার সাম কত চলে গেল? 0। অর্থাৎ অ্যাভারেজ 0 মানে আমার সংখ্যাগুলোর সাম 0। এটা তো আমার মেন ফান্ডা। আমার অ্যাভারেজ 0 মানে, কোন সংখ্যার অ্যাভারেজ 0 মানে আমার কি বোঝায়? সংখ্যাগুলোর সাম, যোগফল 0। এবার আমাকে একটা কথা বলো,
আমার যদি এখানে যোগফল 0 হয়, চারটে সংখ্যার কটা পজিটিভ সংখ্যার কটা নেগেটিভ সংখ্যা আছে গো? চারটে সংখ্যার যোগফল 0, কটা পজিটিভ সংখ্যার কটা নেগেটিভ সংখ্যা আছে? ইশিকা বলছে দুটো পজিটিভ দুটো নেগেটিভ। গুড। 0টা পজিটিভ 0টা নেগেটিভ কি করে হয়? দুটো পজিটিভ দুটো নেগেটিভ। ওকে, এবার দেখো একটা জিনিস, চারটে সংখ্যার জন্য তোমরা বলছো দুটো পজিটিভ দুটো নেগেটিভ, তাই তো? যদি আমি 5টা সংখ্যা করে দিই, 5টা সংখ্যার গড় 0, অর্থাৎ 5টা সংখ্যার যোগফল 0, এবার কি হবে? এবার কি আমরা দুটো পজিটিভ দুটো নেগেটিভ করতে পারবো? একটা তো থেকে যাচ্ছে। দেখো, যোগফল 0 মানে কি কি হতে পারে ভালো করে বোঝো। আমি এখানে চারটে দিয়েই বোঝাচ্ছি, 5টার জাস্ট কনসেপ্ট বললাম যে হাফ হাফ হয় না, তাই 5টার জাস্ট কনসেপ্ট বললাম, হাফ হাফ হয় না তাই বলেছে একটা 0। আচ্ছা চলো নন জিরো নাম্বার দিয়ে দেখাচ্ছি। দেখো ভাই আমার, এই যে চারটে সংখ্যার যোগফল 0, এটার কি কি পসিবিলিটি হতে পারে? কেস নাম্বার 1, আমার সবকটা 0, এটা একটা কেস হতে পারে যে সবকটা নাম্বার 0। সবকটা নাম্বার 0 হলে আমার চলে গেল যে ভাই হ্যাঁ ভাই সব 0, ঠিক আছে। কেস নাম্বার 2, আমি কি এরকম করতে পারি না, ধরো তিনটে সংখ্যা পজিটিভ নিলাম, 1 নিলাম, 2 নিলাম আর 3 নিলাম, চতুর্থ সংখ্যাটা নিলাম, এই যে তিনটে পজিটিভ সংখ্যা নিয়েছি তার যোগফল উইথ আ মাইনাস সাইন, এটা আমি করতে পারি না? দুটো পজিটিভ দুটো নেগেটিভ নিতেই পারি, একটা 1 আর 2 আর একটা -1 -2 নিতেই পারি, কিন্তু দেখো আমি তো এরকমও করতে পারি যে তিনটে পজিটিভ সংখ্যা নিয়েছি, তিনটের যে যোগফল, চতুর্থ সংখ্যাটা আমি কত নিলাম তার যোগফল উইথ মাইনাস সাইন। আবার কেস 3 দেখো, আমি কি নিতে পারি, তিনটে নেগেটিভ সংখ্যা নিতে পারি, তিনটে নেগেটিভ সংখ্যা নিতে পারি, চতুর্থ সংখ্যাটা নিলাম, এদের যে যোগফল সেটা উইথ আ প্লাস সাইন, অর্থাৎ যে সাইনের সংখ্যা আমি নিচ্ছি আরেকটা সংখ্যা নিচ্ছি, তাদের যোগফল উইথ তার অপোজিট সাইন। প্রথমটায় আমি তিনটে পজিটিভ নিলাম, চতুর্থ সংখ্যাটা নিলাম, তিনটে পজিটিভ সংখ্যা যোগ করলে যত আসছে উইথ আ নেগেটিভ সাইন। পরেরটার ক্ষেত্রে তিনটে নেগেটিভ সংখ্যা নিলাম, চতুর্থটা নিলাম উইথ আ পজিটিভ সাইন। সুতরাং খেয়াল রাখবে, এখান থেকে আমরা একটা ইম্পর্টেন্ট জিনিস শিখব, যে যদি তোমাকে বলে দেয় n খানা সংখ্যার গড় 0, n খানা সংখ্যার গড় যদি তোমাকে 0 বলে দেয়, কেস নাম্বার 1, যদি তোমাকে জিজ্ঞেস করে ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ হবে, ম্যাক্সিমাম কতগুলি সংখ্যা পজিটিভ বা নেগেটিভ হবে, ম্যাক্সিমাম কতগুলো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ হবে, অ্যান্সার আমার সব সময় হবে n-1। কেস নাম্বার 2, যদি তোমাকে জিজ্ঞেস করে মিনিমাম কতগুলো সংখ্যা পজিটিভ বা নেগেটিভ হবে, মিনিমাম কতগুলো পজিটিভ বা নেগেটিভ হবে, তাহলে তার অ্যান্সার হয়ে যাবে অলওয়েজ 1। যখনই ম্যাক্সিমাম কথাটা থাকবে অ্যান্সার সবসময় n-1, আর যখনই মিনিমাম কথাটা থাকবে অ্যান্সার সবসময় 1, সেটা পজিটিভ নাম্বারই চাক বা নেগেটিভ নাম্বারই চাক, সেম। ঠিক আছে, তাহলে 1088টা সংখ্যার গড় যদি 0 হয়, কতগুলো সংখ্যা আমার ম্যাক্সিমাম নেগেটিভ হতে পারে? 1088 - 1 1087। ঠিক আছে, চলো নেক্সট। 6টি সংখ্যার মধ্যে প্রথম 5টি সংখ্যার যোগফল ষষ্ঠ সংখ্যাটির থেকে 7 গুণ। এগুলো ডাইরেক্ট। দেখো, প্রথম 5টি সংখ্যার যোগফল a প্লাস বি প্লাস সি প্লাস ডি প্লাস ই, দেখো আমি সব কটা রেশিও দিয়ে করব, ষষ্ঠ সংখ্যাটির থেকে 7 গুণ। তাহলে ষষ্ঠ সংখ্যাটি 1 হলে 5টি সংখ্যার যোগফল আমার কত আসছে? 7।
এবার আমাকে বলেছে যদি তাদের গড় 136 হয় ষষ্ঠ সংখ্যাটি কত। দেখো গড় আমি কি করে বার করব, সবকটা সংখ্যার যোগফল ডিভাইডেড বাই 6, এটাই তো আমার গড়। পাঁচটা সংখ্যার যোগফল আমি জানি, ষষ্ঠ সংখ্যাটা আমি জানি, তাহলে আমি কি বলতে পারি না সবকটা সংখ্যার যোগফল আসছে 8 ইউনিট, এটা বলতে পারি তো। সবকটা সংখ্যার যোগফল আসছে 8 ইউনিট, এটা আমি বলতে পারি তো, সোজা ব্যাপার তো। তাহলে আমাকে বলেছে গড় 136, তাহলে 8 ইউনিট বাই 6, সেটা আমার কত দেয়া আছে 136। 8 একে 8, 7 8 56, তাহলে 1 ইউনিটের ভ্যালু আমার চলে গেল 17 ইন্টু 6, 17 ইন্টু 6 মানে 102। আমাকে কি বলেছে ষষ্ঠ সংখ্যাটি কত, ষষ্ঠ সংখ্যা মানে 1 ইউনিটের ভ্যালু কত, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত 102। ডান। কতক্ষণ লাগলো অঙ্কটা করতে? ঠিক আছে, অ্যান্সার আমার কত চলে গেল, অ্যান্সার আমাদের চলে আসছে হচ্ছে 102। নেক্সট, এ হচ্ছে সি এর 1/6 ভাগ, বি হচ্ছে এর থেকে দ্বিগুণ, তো চলো অনুপাত নাও। এ হচ্ছে সি এর 1/6 ভাগ, তার মানে সি যদি 6 হয় এ হচ্ছে 1, বি হচ্ছে এর দ্বিগুণ, তার মানে এ যদি 1 হয় বি হচ্ছে 2, তার মানে আমি এখান থেকে ডাইরেক্ট সবকটার অনুপাত পেয়ে যাচ্ছি। দেখো দুজনাই এ কে দিয়ে কানেক্টেড এবং এর ভ্যালু সেমই আছে, তাহলে আলাদা হওয়ার কিছু নেই, 1:2:6, এটা আমার কি চলে গেল অনুপাত। এটা ভাই আমার কি চলে গেল অনুপাত। এবার বলেছে তিনটের গড় হচ্ছে 30, তাহলে 6 2 8 আর 1 9, 9/3 ইউনিট ইকুয়াল টু 30, তাহলে 3 ইউনিটের ভ্যালু 30, 1 ইউনিটের ভ্যালু আমার কত 10। এ আর সি এর মধ্যে পার্থক্য কত, এ আর সি এর মধ্যে পার্থক্য হচ্ছে 5 ইউনিট, 1 এর ভ্যালু 10 হলে 5 এর ভ্যালু 50। একের ভ্যালু যদি 10 হয় 5 এর ভ্যালু 50। সুন্দর সোজা জিনিস, জীবনে কোনো চাপ নেই। বলেছে তিনটে সংখ্যার মধ্যে প্রথম ও দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের থেকে 15 বেশি, তাহলে প্রথম এবং তৃতীয় সংখ্যার পার্থক্য কত। প্রথম এবং দ্বিতীয় সংখ্যার গড় দ্বিতীয় এবং তৃতীয় সংখ্যার গড়ের থেকে 15 বেশি, তার মানে এই দুটোর গ্যাপ হয়ে যাচ্ছে আমার 15, তাহলে a প্লাস বি মাইনাস বি মাইনাস সি বাই 2 ইকুয়াল টু 15, বি বি কেটে গেল, তাহলে a মাইনাস সি ইকুয়াল টু কত 30। আমাকে কি চেয়েছে প্রথম এবং তৃতীয় সংখ্যার মধ্যে পার্থক্য কত 30। সোজা, কোনো কঠিনের কোনো গল্পই নেই। পাঁচটি স্বাভাবিক সংখ্যার গড়, শেষের চারটি সংখ্যার ভাগফলে 3/4 অংশ, শেষের এটা বাড়িতে করো, একই টাইপের অঙ্ক, আলাদা কিছু নেই। চারটি সংখ্যার মধ্যে প্রথম শেষের তিনটি সংখ্যা এত, শেষের সংখ্যাটি 19, প্রথম সংখ্যাটি কত এটা বাড়িতে করো। এটা অলরেডি আমরা করে নিয়েছি। আর ওই অঙ্কগুলো কোথায় গেল রে। ওকে, এই অঙ্কটা আগে করে নাও, এই অঙ্কটা আগে করে নাও। একজন ব্যাটসম্যান 25তম ইনিংসে 100 রান করেন, যাতে প্রতি ম্যাচে তার গড় রান 1.4 করে বেড়ে যায়, তাহলে 25তম ম্যাচের আগে রানের গড় কত ছিল। 25তম ইনিংসে 100 রান করেন যাতে তার গড় রান 1.4 করে বেড়ে যায়। আমি ফার্স্টে বেসিক ভাবে করাচ্ছি, তারপরে ডেভিয়েশন দিয়ে করাচ্ছি, ঠিক আছে। তাহলে আমি মনে করলাম 24টা ইনিংসে আমার এভারেজ ছিল হচ্ছে এক্স। আমি মনে করলাম
24টা ইনিংসে আমার অ্যাভারেজ ছিল হচ্ছে এক্স। 24টা ইনিংসে যদি আমার অ্যাভারেজ এক্স হয়, তাহলে 24টা ইনিংসে টোটাল কত? 24x। 24টা ইনিংসে টোটাল কত? 24x। 25তম ইনিংসে 25th 25তম ইনিংসে ওনাকে 100 রান করে। তাহলে একটা জিনিস খেয়াল করো ভাই আমার, টোটাল 25টা ইনিংসে ওর রান কত? তোমরা বলবে স্যার টোটাল 25টা ইনিংসে ওর রান তো 24x প্লাস 100। আমি বলবো একদম ঠিক, এটা হচ্ছে টোটাল 25টা ইনিংসে রান। এবার টোটাল 25টা ইনিংসে টোটাল রান যদি এত হয়, তাহলে আমার অ্যাভারেজ কত হচ্ছে? 24x প্লাস 100 ডিভাইডেড বাই 25। এটা হচ্ছে 25টা ইনিংসের অ্যাভারেজ। এটা হচ্ছে আমার 25টা ইনিংসের অ্যাভারেজ, এবং সেটা আমাকে বলেছে আগের থেকে 1.4 বেড়ে গেছে। তার মানে আগের আমার অ্যাভারেজ ছিল এক্স, সেটার থেকে 1.4 বৃদ্ধি পেয়েছে। তাহলে এই অ্যাভারেজটা এই অ্যাভারেজের সাথে সমান, এই অ্যাভারেজটা এই অ্যাভারেজের সাথে সমান। গুণ করো এবার। 24x প্লাস 100 ইকুয়াল টু 25x প্লাস 25 একে 25, 4 25 100, 26, 35, তাই তো? কত আসছে গো? 35। তার মানে এক্স এর ভ্যালু আমার কত চলে গেল? 65। তার মানে আগে আমার গড় কত ছিল? 65। আগে আমার গড় কত ছিল? 65 বা 65। ইনিংস মানে হচ্ছে পাতি কথা ম্যাচ। ইনিংস মানে হচ্ছে ধরে নাও ম্যাচ, 25টা 24টা ম্যাচ, ঠিক আছে? চলো, ডেভিয়েশন দিয়ে আমি এবার কি করে করব? দেখো, 25তম ইনিংসে 100 রান করার পরে 1.4 বেড়েছে। তাহলে 25টা ইনিংসে যদি 1.4 বাড়ে, অল টোটালে কত বেড়ে গেছে গো ভাই? অল টোটালে আমার 35 বেড়েছে না? এবার দেখো, এই 35টা আমার কেন বেড়েছে? কারণ আমি লাস্ট ম্যাচে 100 করেছি। লাস্ট ম্যাচে 100 করেছি বলে 35 বেড়ে গেছে লাফিয়ে। তার মানে আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ নিশ্চয়ই 100 থেকে কম ছিল, তাই না? আগের দিন পড়েছিলাম না, অ্যাভারেজের থেকে বেশি ভ্যালু এলে তাহলে অ্যাভারেজ বেড়ে যায়। আমার 100 করার পর 35 বেড়েছে অ্যাভারেজে, টোটালে আর কি। তার মানে আমার নিশ্চয়ই অ্যাভারেজের থেকে কম ছিল। তাহলে কত ছিল? 100 করার পর বেড়েছে হচ্ছে 35। তাহলে আগে কত ছিল? 100 মাইনাস 35, 65। দেখো কতটা সহজে ডেভিয়েশন দিয়ে হয়ে গেল। হ্যাঁ তাই তো করলাম। ও 25 ইন্টু 1.4, সরি, হ্যাঁ হ্যাঁ 24 কেন করলাম, সরি, 25 ইন্টু 1.4। হ্যাঁ, আমি এখানে এইটা উল্টে দিয়েছি। 25 ইন্টু 1। থ্যাংক ইউ অঙ্কন। এবার এই ডেভিয়েশনের আর একটা এক্সাম্পল দেখো। স্টুডেন্টের অঙ্কটা গেল কোথায়? এটা আগের দিন আমরা করে নিয়েছি। এই যে এইটা, এইটা আগে দেখো। কি ডেঞ্জারাস কিন্তু সুন্দর অঙ্ক। দেখো আমরা কত সুন্দর ডেভিয়েশন দিয়ে এটা নামাবো, কত সুন্দরভাবে ডেভিয়েশন দিয়ে এটা নামাবো। একে জে ইসি নামক একটি বিটেক কলেজে ইসিই বিভাগে এবিসি 3টি ভাগ আছে। তাহলে এবিসি 3টে ভাগ আছে। ছাত্র সংখ্যা কত? 95, 209 আর 171। আমরা কি শিখেছি ভাই? সবসময় এরকম টাইপের অঙ্ক এলে রেশিও দিয়ে করা। কেন? কারণ ক্যালকুলেশন কম হয়, তাই। রেশিও দিয়ে করলে আমার কি হয়? ক্যালকুলেশন কম হয়, তাই আমরা সবসময় রেশিও দিয়ে করব। তাহলে 85, 209 এবং 171 কত দিয়ে কাটে গো ভাই আমার? এটা তো 19 দিয়ে কাটছে, এটা 19 দিয়ে, তা 19 দিয়ে কাটছে। 5 19 195, 19 11 হচ্ছে তোমার 209,
19 9 হচ্ছে 171, এটা চলে গেল আমার স্টুডেন্টের অনুপাত। এবার বলেছে এবিসি ভাগের ছাত্রছাত্রীর গড় নাম্বার 83 78 85, এদের গড় নাম্বার 83, এদের গড় নাম্বার 78, এদের গড় নাম্বার 85। আমাকে বলেছে ওভারঅল গড় নাম্বার কত, আমাকে বলেছে ওভারঅল গড় নাম্বার কত। এবার নরমালি ওভারঅল গড় নাম্বার আমাদের কিভাবে করা উচিত, 5 ইন্টু 83 প্লাস 11 ইন্টু 78 প্লাস 9 ইন্টু 85 ডিভাইডেড বাই 5 9 14 9 11 20 25, 25 দিয়ে ভাগ। এইটা আমাদের লজিক্যালি করা উচিত, ওয়েটেড অ্যাভারেজ প্রথম দিন বলেছিলাম। কিন্তু আমরা যদি এত বড় করে করতে চাই তাহলে তো আমাদের গল্প এখানেই শেষ হয়ে যাবে, আমি তো এত বড় করে এখানে করতে পারবো না ভাই আমার। এইখানে আমরা ইউজ করব দ্য কনসেপ্ট অফ ডেভিয়েশন। দেখো কতটা ডেঞ্জারাস ভাবে এখানে ইউজ হচ্ছে দ্য কনসেপ্ট অফ ডেভিয়েশন। আমি মনে করলাম সবার অ্যাভারেজ 78, আমি মনে করলাম সবার অ্যাভারেজ 78, তাহলে ডেভিয়েশন কত আসছে গো? প্রথমটার ক্ষেত্রে ডেভিয়েশন +5, 8 আর 5 13, পরেরটার ক্ষেত্রে ডেভিয়েশন +7, আর এটার তো ডেভিয়েশন 0। এবার আমাকে একটা কথা বলো ভাই, 5 জন স্টুডেন্টের প্রত্যেকের ডেভিয়েশন যদি +5 হয়, আমাকে তো এখন নেট ডেভিয়েশন বার করতে হবে, আমাকে এবার নেট ডেভিয়েশন বার করতে হবে। তাহলে 5 জনের প্রত্যেকের যদি +5 করে ডেভিয়েশন হয়, অল টোটালে ডেভিয়েশন কত? 5 5 এ 25 না? নেট ডেভিয়েশন মানে কি? সবকটা ডেভিয়েশনের যোগফল। আমি দেখছি এক এক জনের ডেভিয়েশন +5, তাহলে 5 জনের ডেভিয়েশন 5 5 এ 25, তোমরা বলবে হ্যাঁ স্যার। আমি দেখতে পাচ্ছি 11 জনের এক এক জনের ডেভিয়েশন 0, তাহলে নেট ডেভিয়েশন হচ্ছে 11 ইন্টু 0 0, তোমরা বলবে হ্যাঁ স্যার। আমি দেখতে পাচ্ছি 9 জনের ডেভিয়েশন 7, তাহলে অল টোটালে ডেভিয়েশন 7 9 63, তার মানে আমার নেট ডেভিয়েশন কত আসছে গো? 5 3 8 6 2 8, এটা চলে আসছে আমার নেট ডেভিয়েশন উইথ আ পজিটিভ। তার মানে আমার অল টোটালে কত বাড়ার কথা? 88 বাড়ার কথা। সেই ডেভিয়েশন কালকে করালাম, অল টোটালে যদি আমার 88 বাড়ে তাহলে গড়ে কত বাড়ার কথা গো? স্টুডেন্ট সংখ্যা আমার কত? 11 5 16 9 25, তাহলে গড়ে বাড়ার কথা হচ্ছে 25, তাহলে এভারেজে কত বাড়ার কথা গো? 4 8 32 এর 2 হাতে আছে 3, 4 8 32 এর 2 হাতে আছে 3, 32 আর 3 35, এভারেজে আমার বাড়ার কথা হচ্ছে 3.5। এভারেজে আমার বাড়ার কথা কত? 3.52। তার মানে আমি যেটা ধরেছিলাম সেটা আমার কারেক্ট অ্যাভারেজ নয়, আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ কত হবে? +3.52, 81.52। দেখো কত বড় অঙ্কটা লোকজন কত ডেঞ্জারাস ভাবে করবে, কত ডেঞ্জারাস ভাবে করবে, আর আমরা কতটা সেট করে ফেলবো। এবং এই ডেভিয়েশন ইউজ করে আর দুটো টাইপ হয় অঙ্কের, আর দুটো টাইপ হয়। কি কি টাইপ হয় দেখো, একটা হচ্ছে এটা, 83টি সংখ্যার ফলাফলের গড় এত, 83টি সংখ্যার ফলাফলের গড় হচ্ছে 48.5, যেখানে প্রথম 59 খানার গড় আমাকে বলে দিয়েছে 45.5, এন্ড লাস্ট 23 খানার ফলাফল আমায় বলে দিয়েছে 53.5। তাহলে আমাকে বলেছে মাঝখানের সংখ্যাটা কত, এই যে মাঝের সংখ্যাটা 60th টার্ম, এটা আমার কত? এটা হচ্ছে টাইপ 1। এবং টাইপ 1-এ দেখো আমাকে যে ব্রেক করে দুটো পার্ট দিয়ে দিয়েছে, দুটো পার্ট, এটা তো আমার পার্ট 1 আর এটা তো আমার পার্ট 2। খেয়াল করো এই দুটো পার্টের যোগফল আমার কত আসছে? 82, এবং টোটালটা কত দেওয়া আছে? 83। এটা হচ্ছে আমার টাইপ 1, যেখানে ব্রেক করে দেওয়া থাকা পার্টের সাম টোটালের থেকে কম হয়, ব্রেক করে দিয়ে থাকা পার্টের সাম টোটালের থেকে কম হয়, এটা হচ্ছে আমার টাইপ 1। টাইপ 2টা হচ্ছে এইটা,
33টা সংখ্যার গড় হচ্ছে 74। দেখো 33টা সংখ্যার গড় হচ্ছে 74। প্রথম 17টা সংখ্যার গড় হচ্ছে 72.8। পরের 17টা সংখ্যার গড় আমার কত দিয়ে দিয়েছে? 77.2। এইখানে দেখো যে দুটো পার্ট দেওয়া আছে এদের সাম টোটালের থেকে বেশি। এই দুটো টাইপের অঙ্ক হয়। একটা হচ্ছে সামটা টোটালের থেকে কম, অর্থাৎ একটা নাম্বারকে কাউন্টই করেনি। আর একটা হচ্ছে সামটা টোটালের থেকে বেশি, অর্থাৎ একটা নাম্বার ডাবল কাউন্ট হয়েছে। এই দুটো টাইপের অঙ্করই ফার্স্ট স্টেপ আমার সমান। দেখো কিভাবে করছি। আমার অ্যাকচুয়াল অ্যাভারেজ হচ্ছে 48.5, প্রথমটার ক্ষেত্রে অ্যাভারেজ 45.5, তাহলে ডেভিয়েশন কত? -3। ডেভিয়েশন -3। পরেরটার ক্ষেত্রে আমার ডেভিয়েশন কত আসছে? +5। ঠিক, তাহলে নেট ডেভিয়েশনটা কত আসছে গো? খেয়াল করো, 59 খানা এন্টিটির জন্য যদি আমার -3 ডেভিয়েশন হয়, তাহলে টোটাল ডেভিয়েশন কত? 59 ইন্টু -3। 23 খানা এন্টিটির জন্য যদি আমার ডেভিয়েশন +5 হয়, তাহলে টোটাল ডেভিয়েশন কত? 23 ইন্টু 5। তাহলে দেখো তো আমার নেট ডেভিয়েশন কত আসছে ভাই? আমার নেট ডেভিয়েশন আসছে 3 নং 27 7 হাতে আছে 2, 3 5 15, 16 17 প্লাস 3 5 15 5 হাতে আছে 1, 5 গুণে 10 আর 1 11, অর্থাৎ -5 আর 2 এর 7, -62। এটা আসছে আমার নেট ডেভিয়েশন। সিমিলারলি এর পরের ক্ষেত্রে নেট ডেভিয়েশন কত আসছে দেখো তো ভাই? আমার এটার ক্ষেত্রে আমার কত? -1.2। -1.2। 74 আছে আর 72.8, মানে কত? -1.2। এটা চলে গেল আমার ফার্স্ট ডেভিয়েশন। পরেরটা আমার কত আসছে? +3.2। তাহলে নেট ডেভিয়েশন এটার ক্ষেত্রে কত? 17টার জন্য আসছে -1.2, তার মানে 17 ইন্টু -1.2। এটার ক্ষেত্রে কত? 17 ইন্টু 3.2। তাহলে নেট ডেভিয়েশন কত চলে আসছে গো? 17 ইন্টু -1/2 প্লাস 3.2, অর্থাৎ 2, তার মানে আমার চলে আসছে কত? +34। দুটো অঙ্কেরই ফার্স্ট স্টেপ সমান, অর্থাৎ দুটো ক্ষেত্রেই আমরা নেট ডেভিয়েশনটা আগে বার করব। এন্ড নেট ডেভিয়েশন বার করার পর কি করব দেখো, এই স্টেপটা ভালো করে খেয়াল রাখো। যদি দেখো আমার সামটা টোটালের থেকে বেশি এসছে, কম এসছে, যদি দেখো এখানে যে পার্ট পার্ট করে দেওয়া আছে, এই পার্টের সামটা যদি টোটালের থেকে কম আসে, তখন যে সাইন আসবে তার অপোজিট সাইন দিয়ে অপারেশন হবে। অর্থাৎ আমার অ্যান্সার আসবে এভারেজ প্লাস -62 এসেছে তো +62.5, 8 2 10 এর 0 হাতে আছে 1, 6 4 10 আর 1 11, 110.5। যখন আমার পার্টের সামটা টোটালের থেকে কম আসবে, যে সাইন আসবে তার অপোজিট সাইন এভারেজের সাথে যোগ হবে। আর যদি আমার এটা বেশি আসে, পার্টের সামটা যদি এভারেজের থেকে বেশি আসে, পার্টের সামটা যদি এভারেজের থেকে বেশি আসে, তখন কি হবে? এইখানে আমার যে সংখ্যাটা আছে না, যে সাইন দিয়ে আসবে সেই সাইন দিয়ে যোগ হবে। অর্থাৎ এখানে মাইনাস এলে মাইনাস হবে, প্লাস এলে প্লাস হবে। সুতরাং আমার যে সংখ্যাটা এক্সট্রা কাউন্ট হয়েছে সেই কাউন্টটা কত? 108। যে সংখ্যাটা আমার এক্সট্রা কাউন্ট হয়েছে সেই কাউন্টটা কত? 108। আর এটার ক্ষেত্রে আমার যে সংখ্যাটা কাউন্ট হয়নি সেটা কত? 110.5। দেখো এখানে জিজ্ঞেস করেছে 60তমটার ফলাফল কত, অ্যান্সার আমাদের চলে আসবে 110.5। পরেরটাই আমায় কি জিজ্ঞেস করেছে? 17তম। আচ্ছা, 17তম সংখ্যাটি বাদ দেওয়া হয় তাহলে বাকি সংখ্যার গড় কত হবে। ঠিক আছে, এটা আমার চলে গেল 17তম সংখ্যা, এটা আমার চলে গেল 17তম সংখ্যা। এবার 17তম সংখ্যাটা বাদ দিলে বাকি সংখ্যার গড় কত হবে, এটা এবার ইজিলি বার করে ফেলতে পারবে তোমরা। এটা আবার ইজিলি বার করে ফেলতে পারবে। 33টার গড় 74, একটা সংখ্যা তুমি পেয়ে গেছো, সেটা বিয়োগ করে দিলে 32টার গড় কত, ইজিলি বার করে ফেলতে পারবে।
ঠিক আছে, তাহলে খেয়াল রাখবে যদি আমাদের পার্ট করে তার ভ্যালু, যদি আমাদের পার্ট করে দেয়াটার ভ্যালু টোটালের থেকে বেশি আসে, তাহলে যে সাইন এসছে সেই সাইন দিয়ে অপারেশন হবে। যদি টোটালের থেকে কম আসে তাহলে অপোজিট সাইন দিয়ে অপারেশন হবে। বলো তো এটার অ্যান্সার কি হবে? লাস্ট অঙ্ক, এভারেজের লাস্ট অঙ্ক, এভারেজের লাস্ট অঙ্ক, বলো তো এটার অ্যান্সার কি হবে? বলো এটার অ্যান্সার কি হবে? চলো দেখা যাক। 65টি সংখ্যার গড় 137.8, 65 খানা সংখ্যার গড় কত? 137.8। প্রথম যে 32টা সংখ্যা আছে, প্রথম 32টা সংখ্যার গড় আমার কত? 132.6। পরের 32টা সংখ্যার গড় আমার কত? 140.5। তাহলে আমাকে বলেছে যে 33তম সংখ্যাটি কত, 33তম সংখ্যাটি কত। তাহলে নাও তো এবার ডেভিয়েশন নাও তো, কত আসছে এখানে? -5.2 প্লাস 8, 2.7। তাহলে 32টার জন্য -5.2 মানে নেট ডেভিয়েশন 32 ইন্টু -5.2, আর এখানে 32টার জন্য হচ্ছে 2.7। তাহলে 32 যদি আমি কমন নিয়ে নিই তাহলে আমার কত আসছে? 5.2 মাইনাস 2.7 মানে -2.5। এটা আসছে আমার নেট ডেভিয়েশন। তার মানে আমার নেট ডেভিয়েশন কত আসছে? -2.5। 2.5 কে উড়িয়ে দাও, পয়েন্ট ওড়ালে নিচে আসছে 10 উইথ আ মাইনাস সাইন। 5 5 এ 25, 5 দুগুণে 10, 16 দুগুণে 32। তার মানে আমার কত আসছে গো? -80। এটা আসছে আমার নেট ডেভিয়েশন। আমি এখানে দেখতে পাচ্ছি পার্টের যোগফল টোটালের থেকে কম, তার মানে যে সাইন এসছে অপোজিট সাইন দিয়ে যোগ হবে। অ্যান্সার কত? 0.8। 8 সাথে 15, 5 হাতে আছে 1, 14। এই সরি 0.8 7 21, 217.8। ঠিক আছে, তাহলে দেখো অ্যাভারেজের আমরা কতগুলো টাইপ শিখলাম। আমরা ডেভিয়েশন থেকে শুরু করে ইচ অ্যান্ড এভরিথিং অ্যাভারেজের শিখলাম। এবার এই যে ব্যাটসম্যান প্রবলেম, বোলার প্রবলেম, এটা আমরা অ্যালিগেশন দিয়ে করব, এটা আমরা অ্যাভারেজ দিয়ে করব না। ব্যাটসম্যান প্রবলেম, বোলার প্রবলেম সেই জন্য আমি অ্যাভারেজে শেখাই না কখনোই, আমরা এটাকে অ্যালিগেশন দিয়ে করব বা অ্যালিগেশন দিয়ে শিখব। ঠিক আছে, আজকে আমি অ্যালিগেশনের জাস্ট বেসিক কনসেপ্টটা বলে ক্লাস শেষ করব। দেখো বেসিক কনসেপ্টটা বলে আজকে আমরা ক্লাস শেষ করব। অ্যালিগেশন মানে কি? অ্যালিগেশন কিন্তু কোনো অঙ্ক নয় ভাই, অ্যালিগেশন হচ্ছে একটা প্রসেস। আমরা বলি না মিক্সচার অ্যালিগেশন, মিক্সচার অ্যালিগেশন দুটো কিন্তু আলাদা চ্যাপ্টার। অ্যালিগেশন হচ্ছে একটা প্রসেস, ঠিক আছে? ওই অ্যালিগেশন স্পেলিং ALLE, দোষ, এখানে হচ্ছে আই, অ্যালি। ঠিক আছে, এবং এই প্রসেসটা আমরা কেন ইউজ করি, কি করে ইউজ করি, সেটা আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করি। কেন ইউজ করি, কি করে ইউজ করি, সেটা এবার আমরা সুন্দর করে বোঝার চেষ্টা করি। দেখো, ধরো আজকে আমি তোমাকে বললাম যে একটা স্কুলের সেকশন এতে N1 জন স্টুডেন্ট আছে, N1 জন স্টুডেন্ট আছে,
যাদের অ্যাভারেজ এজ হচ্ছে A1, যাদের অ্যাভারেজ এজ হচ্ছে A1। সেকশন বি তে N2 জন স্টুডেন্ট আছে যাদের অ্যাভারেজ এজ হচ্ছে A2। এবং আমি তোমাকে বললাম যে টোটাল যতজন স্টুডেন্ট আছে, টোটাল স্টুডেন্টের অ্যাভারেজ এজ হচ্ছে A, অ্যাভারেজ এজ হচ্ছে A, টোটাল স্টুডেন্টের অ্যাভারেজ এজ হচ্ছে A। এটা ধরো আমি টোটালটা তোমাকে বলে দিলাম। এবার একটা জিনিস ভালো করে বোঝার চেষ্টা করো। স্যার কি বোঝার চেষ্টা করব? দেখো, আচ্ছা ভাই আমার N1 জন স্টুডেন্টের যদি অ্যাভারেজ এজ A1 হয়, তাহলে টোটাল এজ কত? N1 A1 না? N2 জন স্টুডেন্টের টোটাল এজ যদি A2 হয়, তাহলে আমার টোটাল কত আসবে? N2 A2 না? তাহলে খেয়াল করে দেখো, N1 প্লাস N2, এই যে মোট ছাত্রছাত্রী আছে তাদের অল ওভার এজ আমার কত আসছে? N1 A1 প্লাস N2 A2। ঠিক, N1 প্লাস N2 এই স্টুডেন্টদের টোটাল এজ আমার আসছে N1 A1 প্লাস N2 A2। তাহলে এতর টোটাল এজ যদি এত হয়, তাহলে অ্যাভারেজ এজ কত ডিভাইডেড বাই N1 প্লাস N2? এতজন স্টুডেন্টের টোটাল এজ এত, তাহলে এতজন স্টুডেন্টের অ্যাভারেজ কত ডিভাইডেড বাই N1 প্লাস N2? তোমরা বলছো হ্যাঁ স্যার। এবং দেখো, আমাকে তো বলে দিয়েছে টোটাল স্টুডেন্টের অ্যাভারেজ এজ A, তাহলে আমি কি বলতে পারি না এই যে অ্যাভারেজ এজটা সেটাই আমার এর সাথে সমান? এই যে অ্যাভারেজ এজটা সেটাই আমার এর সাথে সমান। তোমরা বলবে হ্যাঁ স্যার বলতে পারি। তাহলে এবার একটা জিনিস খেয়াল করো, আমরা এখানে বলছি N1 A1 প্লাস N2 A2, সেটা ইকুয়াল টু A1 N1 প্লাস A2 N2, গুণ করে দিলাম, ক্রস মাল্টিপ্লাই। তাহলে দেখো তো ভাই আমার, ও সরি, এটা তো A1 A2 নয়, সরি, AN1 প্লাস AN2। N1 গুলোকে যদি আমি একসাথে নিই, N1 A1 মাইনাস N1 A ইকুয়াল টু AN2 মাইনাস N2 A2। N1 কমন নাও, A1 মাইনাস A, N2 কমন নাও, A মাইনাস A2। খেয়াল করে দেখো, এখান থেকে আমি N1 আর N2 এর একটা রেশিও পেয়ে যাব। কি সেই রেশিও? N1 বাই N2, সেটা ইকুয়াল টু A1 মাইনাস A বাই A মাইনাস A2। এটা আসছে আমার দুজনার ছাত্রছাত্রী সংখ্যার মধ্যে রেশিও। এটা আসছে আমার দুজনার ছাত্রছাত্রী সংখ্যার মধ্যে রেশিও। এবার এই জিনিসটাই এত বড় করে না করে আমরা শর্টকাটে করতে পারি অ্যালিগেশন দিয়ে। কি করে? আমরা এরকম ভাবে করব যে আমার এখানে সেকশন এ আছে, আমার এখানে সেকশন বি আছে। সেকশন এ এর সংখ্যা N1, সেকশন বি এর সংখ্যা N2। এর অ্যাভারেজ এজ A1, A2 এর আর N2 এর অ্যাভারেজ এজ হচ্ছে A2। ওভারঅল অ্যাভারেজ এজ কত? A। আমি যদি এবার এইখানে অ্যালিগেশন লাগাই, তাহলে আমি পেয়ে যাচ্ছি A মাইনাস A2 আর A1 মাইনাস A। খেয়াল করে দেখো, যে রেশিওটা আমি এইখানে পাচ্ছিলাম N1 N2, আমি সেই সেম রেশিও কি পাচ্ছি, ও সরি, এটা আমি উল্টো লিখে দিয়েছি, সরি, এটা আমি উল্টো লিখে দিয়েছি গো। N1 বাই N2 সেটা ইকুয়াল টু হয়ে যাবে, উপরে তো এটা থাকছে, A মাইনাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A। A মাইনাস A2 ডিভাইডেড বাই A1 মাইনাস A। থ্যাংক ইউ জয়দীপ, এটা আমি উল্টো লিখে দিয়েছি। দেখো, সেইটাই আমার এখানে অনুপাত আসছে। এই যে N1 আর N2, এই N1 আর N2 এর অনুপাত দেখো আমার সেম জিনিস এসেছে, A মাইনাস A2
ইস টু a1 মাইনাস a মাইনাস a2 ইস টু a1 মাইনাস a। সেম জিনিস আমার অনুপাত এসেছে। তাহলে যে জিনিসটা আমাকে এত বড় করে করতে হচ্ছিল সেটা আমরা অ্যালিগেশনের সাহায্যে এতটা শর্টে করে ফেলতে পারি। এটাই হচ্ছে অ্যালিগেশনের মেন ফান্ডা। এটাই হচ্ছে অ্যালিগেশনের মেন ফান্ডা। এবার এই অ্যালিগেশনের এই যে জিনিসটা আমরা লিখেছি, এই জিনিসটা সম্পর্কে একটা দুটো লাইন শিখে আজকে আমরা ক্লাস এন্ড করব। চলো দেখো আমরা কি লিখলাম, আমরা লিখলাম সেকশন এ, সেকশন বি, n1 n2 a1 a2, এখানে অ্যাভারেজ a মাইনাস a2 and a1 মাইনাস a। এই যে জিনিসগুলো লিখেছি না ভাই, এগুলোর কিছু নাম আছে। কি কি নাম? ফার্স্ট লাইনে যেটা আছে সেটাকে বলা হয় ইনিশিয়াল রেশিও। ইনিশিয়াল রেশিও। মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় অ্যাভারেজ ভ্যালু। মাঝখানে যেটা আছে সেটাকে বলা হয় অ্যাভারেজ ভ্যালু। এবং একদম ফাইনালি যেটা আসছে সেটাকে বলা হয় ফাইনাল রেশিও। ফাইনাল রেশিও। এবং এই ফাইনাল রেশিও আমার এই সেকশন এ সেকশন বি এর অ্যামাউন্টের সাথে সমান হয়। এবার এইখান থেকে যে ইম্পর্টেন্ট পয়েন্টস গুলো আমাদের লিখতে হবে সেটা হচ্ছে পয়েন্ট নাম্বার 1, এই যে এটা আছে না ভাই অ্যাভারেজ ভ্যালুটা, এটা সবসময় ওপরের দুটো ভ্যালুর মাঝখানে অবস্থিত হবে। মানে হয় a1 এর থেকে বড় a2 এর থেকে ছোট হবে, না হয় a2 এর থেকে বড় a1 এর থেকে ছোট হবে। কখনোই দুটোর একসাথে বড় বা একসাথে ছোট হবে না। কখনোই দুটোর একসাথে বড় বা একসাথে ছোট হবে না। ঠিক আছে? নাম্বার 2, a1 a এবং a2 এর ইউনিট সেম হবে। ইউনিট সেম। ইউনিট সেম হবে মানে যদি তোমাকে প্রফিট দেয়া থাকে সবকটা প্রফিট হতে হবে, যদি তোমাকে সপ্তাহ দেয়া থাকে সবকটা সপ্তাহ হতে হবে, যদি তোমাকে বছর দেয়া থাকে সবকটা বছর দেয়া হবে। আমি দুটো প্রফিট একটা লস, দুটো সপ্তাহ একটা বছর করতে পারবো না। সবকটার ইউনিট আমার সেম হতেই হবে। ঠিক আছে? এবার এই যে আমরা ইনিশিয়াল রেশিও এবং ফাইনাল রেশিও শিখলাম, এইখানে আমাদের কিছু টেবিল একটা মাথায় রাখতে হবে যে কখন ইনিশিয়াল রেশিও কি হলে ফাইনাল রেশিও কি আসে। ইনিশিয়াল রেশিও এন্ড ফাইনাল রেশিও, কোন ইনিশিয়াল রেশিওর জন্য কি ফাইনাল রেশিও আসে সেটা আমার মাথায় রাখতে হবে। দেখো যদি আমার ইনিশিয়াল রেশিওতে স্পিড থাকে, ফাইনাল রেশিওতে টাইম থাকবে। ইনিশিয়াল রেশিওতে যদি টাইম থাকে, ফাইনাল রেশিওতে আমার স্পিড থাকবে। চলে গেল দুটো। নাম্বার 3, ইনিশিয়াল রেশিওতে যদি সুদের হার থাকে, ইনিশিয়াল রেশিওতে যদি সুদের হার থাকে, ফাইনাল রেশিওতে আসল থাকবে, প্রিন্সিপাল। ইনিশিয়াল রেশিওতে যদি রেট থাকে, রেট রেট মানে কি দাম, রেট পার কেজি, ফাইনাল রেশিওতে তাহলে থাকবে পরিমাণ বা কোয়ান্টিটি। ইনিশিয়াল রেশিওতে যদি হিউম্যান ফিচার থাকে, হিউম্যান ফিচার, স্যার হিউম্যান ফিচার মানে কি? হিউম্যান ফিচার বা অ্যানিম্যাল ফিচার মানে কি? স্যালারি, হাইট, ওয়েট, মার্কস, চুলের সংখ্যা,
যা খুশি, নাম্বার অফ হ্যান্ডস, নাম্বার অফ লেগস, নাম্বার অফ আইজ, অর্থাৎ একটা হিউম্যানের যা যা ফিচার থাকতে পারে, একটা অ্যানিমেলের যা যা ফিচার থাকতে পারে। যদি আমার ইনিশিয়াল রেশিওতে হিউম্যান ফিচার বা অ্যানিম্যাল ফিচার থাকে, ফাইনাল রেশিওতে চলে আসে নাম্বার অফ পার্সন। নাম্বার অফ পার্সন, ঠিক আছে। আর যদি আমাদের ইনিশিয়াল রেশিওতে ব্যাটিং অ্যাভারেজ থাকে, ব্যাটিং অ্যাভারেজ, তাহলে ফাইনাল রেশিওতে থাকে হচ্ছে রান স্কোরড, রানস স্কোরড। আর যদি আমার ইনিশিয়াল রেশিওতে বোলিং অ্যাভারেজ থাকে, তাহলে এটা চলে আসে হচ্ছে উইকেট, নাম্বার অফ উইকেট, উইকেটস টেকেন। এই জিনিসটা খালি আমাকে মাথায় রাখতে হবে, এই জিনিসটা খালি আমাকে মাথায় রাখতে হবে। ও আরেকটা আছে, কোথাও যদি আমাদের কোয়ান্টিটি থাকে, কোয়ান্টিটি, এটাকে একটা উপরে উঠিয়ে দিই, ইনিশিয়াল ফাইনাল, ইনিশিয়াল ফাইনাল, কোথাও যদি আমার কোনো মিক্সচারের কোয়ান্টিটি থাকে, কোনো কিছুর কনসেন্ট্রেশন, কনসেন্ট্রেশন মানে আমরা মিক্সচারে পড়েছি কোন জিনিস কতটা পদার্থ বা কত পার্সেন্ট আছে, কনসেন্ট্রেশন যদি থাকে, তাহলে ফাইনালে চলে আসে মিক্সচারের পরিমাণ। কোন জিনিসের কনসেন্ট্রেশন যদি থাকে, তাহলে ফাইনাল রেশিওতে চলে আসে মিক্সচারের পরিমাণ। এই যে 4 8খানা কনসেপ্ট বলে দিলাম, এই 8খানা কনসেপ্ট যদি আমাদের মাথায় থাকে, আমাদের অ্যালিগেশনে কোনো অসুবিধা হবে না। অ্যাভারেজ ভ্যালুটা এর মধ্যেই একটা থাকবে, অ্যাভারেজ ভ্যালু এর মধ্যেই কিছু একটা থাকবে, এগুলোর মধ্যেই থাকবে, অ্যাভারেজ ভ্যালুর আলাদা করে নাম হয় না, ঠিক আছে। চলো, তাহলে এই চলে গেল সম্পূর্ণ ব্যাপার। আমরা নেক্সট দিন, আচ্ছা তোমাদের রুটিনে দেখবে কালকের ক্লাস নেই, কিন্তু আমি কিন্তু কালকে ক্লাসটা নেব, কালকে ক্লাস নিয়ে আমি আবার তোমাদের রিভাইজ করার সময় দেব, কিন্তু কালকে আমি ক্লাস নেব, ঠিক যেরকম সময় আমি ক্লাস নিই সেরকম সময়তেই আমি ক্লাস নেব 12টার সময়। কালকের ক্লাসটা নিয়ে তারপর আমরা আবার একটু রিভিশন করার টাইম দেব। কালকে আমাদের অ্যালিগেশনটা শেষ হয়ে যাবে, অ্যালিগেশনটা যদি আমাদের শেষ হয়ে যায়, তাহলে কিন্তু আমরা অনেকটা এগিয়ে যাব। আমাদের এবার খালি বাকি থাকবে হচ্ছে ইন্টারেস্ট, ব্যাস, ঠিক আছে। কালকে আমাদের ক্লাসটা হবে ভাই আমার অঙ্কন, পরশুর থেকে আমি আবার গ্যাপ দেব তোমাদের রিভাইজ করার, ঠিক আছে ভাই। কালকে আমাদের ক্লাসটা হবে, ওরা ভুল লাগিয়েছে, কালকে না দিয়ে পরশু লাগিয়ে দিয়েছে, কিন্তু কালকে আমার ক্লাসটা হবে, পরশু থেকে আমরা গ্যাপ দেবো, ওকে ভাই আমার। তো আজকে আমি গেলাম, সবাই সাবধানে থেকো, সুস্থ থেকো, শরীর ফরীর ঠিক রেখো, আবার কালকে দেখা হবে। প্রত্যেকে অ্যালিগেশনের যতটুকু পড়ালাম একটু পড়ে এসো, কালকে যত টাইপের অ্যালিগেশন হয় সব করে দেবো, ঠিক আছে। বোর্ড প্রবলেম হয়ে গেছে সুপ্রিয়া, তুমি বোধহয় মিস করে গেছো, বোর্ড প্রবলেম ট্রেন প্রবলেম দুটোই করিয়ে দিয়েছি, ঠিক আছে। তো চলো ভাই সকল, টাটা। দুটোই করানো হয়ে গেছে ভাই সুপ্রিয়া, টাটা।